যদি অপরাধী হয় আমি তার বিচার চাই। সে মেয়ে মানুষ, সে সাজায় অনেক কিছু বলতে পারে। ও হচ্ছে একটু লোভী টাইপের। প্রথমত ওনার সাথে আমার কোনো কাজের চুক্তিতে কক্সবাজারে যাওয়া হয় নাই। আমার মতন কোনো ভুক্তভোগী যাতে কারো না হতে হয়। আচ্ছা, আজকে আমি যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে ওরা মেয়েটাকে নিয়ে আমি কিছু বলতে চাই। কারণ হচ্ছে গিয়ে আমি ওর কাছ থেকে প্রতারণা হয়েছি। তো আমার মনে হলো যে বিষয়গুলো সামনে আসা দরকার। আচ্ছা, আমার পরিচয়টা হচ্ছে আমি ডিরেক্টর মহিন চৌধুরী, মানে আমি ডিরেকশন দেই, নাট্য নির্মাতা। তো ওরা মেয়েটার কাছ থেকে আমি প্রতারিত হয়েছি। জি, তো এই বিষয়টা আমি সামনে নিয়ে আসতে চাই, যার কারণ হচ্ছে আপনাদেরকে ডাকা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই আসছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা আমার ডাকে আসছেন, অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। যেই বিষয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি, ওর সাথে হচ্ছে আমার একটা কাজের মাধ্যমে হচ্ছে পরিচয় হয়। মানে ওরা মেয়েটার সাথে হচ্ছে, ওরা যে মেয়েটা, ওর সাথে আমার একটা কাজের মাধ্যমে পরিচয় হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কাজও হয়, তারপরে হচ্ছে গিয়ে রেগুলার আমাদের দেখা সাক্ষাৎ হয়, ভালো একটা ফ্রেন্ডশিপও হয়। তারপরে আপনার একটা সময় একটা রিলেশনশিপে আমরা দুজন চলে যাওয়ার পরে একটা সময় গিয়ে হচ্ছে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, তার সাথে সব কিছু ভালোই ছিল, কিন্তু হচ্ছে একটা সময় গিয়ে হচ্ছে আমি তার ব্ল্যাকমেলের শিকার হই। তো এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে ডিটেলসে কথা বলতে চাই। আচ্ছা, কী ধরনের ব্ল্যাকমেল সেটা বলি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গিয়ে ও হচ্ছে একটু লোভী টাইপের। সবসময় ওর নিট দেখাইতে বলতে ওর এটা লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, এই সমস্যা ওই সমস্যা, মানে বিভিন্ন সমস্যা দেখাইতো। তো যেহেতু অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে আমার কিন্তু একটা দায়িত্ব থাকে যে না, একটু গার্লফ্রেন্ডের হাত খরচ দিব বা এরকম কিছু একটা দায়িত্ব থাকে। তো টুকিটাকি যতটুকু হাত খরচ লাগতো ওর, সবসময় আমি ওরে দিতাম। একটা সময় গিয়ে হচ্ছে সে আমার কাছে মোটা একটা বড় অ্যামাউন্ট দাবি করে, যেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন 50,000, 1,00,000 টাকা এরকম। একবার 50,000 টাকা চায়, এরপরে আবার 1,00,000 টাকা চায়। তো তখন একটু আমার একটু ক্যারিয়ারের খারাপ সময় ছিল, দ্যাটস হচ্ছে আমি তাকে টাকাটা দিতে পারি নাই। তো আমিও বলছি যে আমাকে একটু সময় লাগবে, আমি টাকাটা অ্যারেঞ্জ করে দিব। তো একটা সময় আমি তাকে সত্যি সত্যি টাকাটা দিতে পারি নাই। না দিতে পারে সে আমাকে এইভাবে ডাইরেক্ট মেসেজ দিয়েছে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার নামে ধর্ষণের মামলা দিব, প্লাস হচ্ছে গিয়ে মিডিয়াতে যেহেতু তুমি কাজ করো, তুমি মিডিয়াতে কাজ করার কথা বলো, বিভিন্ন মেয়েদের গিভ অ্যান্ড টেক নিয়ে হচ্ছে বিজনেস করো, এই ট্রেডটা আমাকে সে দেয়। তখন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমারও তো একটা আত্মসম্মান আছে, তখন আমি গিয়ে একটু নার্ভাস হয়ে যাই, একটু ভয় পেয়ে যাই। তখন আর আমি আর কোনো কথা বলি না, ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে হচ্ছে টাকাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, এতটুকু হয়। তো আস্তে আস্তে হচ্ছে তার সাথে আমার মানে ডিসকানেক্ট হয়ে যায়। যেমন হচ্ছে আমি নিজে তার সাথে যোগাযোগটা বন্ধ করে দিই, সেও আমাকে ডিস্টার্ব করে নাই। তো রিসেন্ট কিছুদিন ধরে দেখতেছি হচ্ছে জাহিদ অন্তু ভাইকে নিয়ে হচ্ছে একটা, সেটা আপনারা অলরেডি সবাই জানেন যে জাহিদ অন্তু ভাই তাকে হচ্ছে ধর্ষণ করছে, সেটার একটা অভিযোগ আসছে, এবং তাকে নির্যাতন করছে তার একটা অভিযোগ আসছে। তো তখন আমি কিছুদিন একটু টাইম নেই, একটু চিন্তা করি যে আমি প্রথম দিনই আসতাম, বাট আমি একটু চিন্তা করি যে আমি কথা বলবো, মানে আসলে কি জাহিদ অন্তু মানে দোষী না নির্দোষ সেটা কিন্তু আমি এখনও জানি না। সে দোষী হইতে পারে, নির্দোষও হইতে পারে, আমি এখনও পর্যন্ত জানি না যে সে দোষী কিনা নির্দোষ। তারপরে গিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন পেজে, বিভিন্ন টেলিভিশনে ওর ইন্টারভিউ দেখি। তো এক একটা টাইমে ওর ইন্টারভিউর মধ্যে এক এক রকম আমি মানে কথাবার্তা দেখি। তখন থেকে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে আসি, আমি কথা বলি, হয়তো বা আমার কথা বলাতে অনেক কিছু সত্য বেড়ে আসতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার সামনে আসা। আচ্ছা, ভয় পাচ্ছিলাম যেহেতু মিডিয়াতে কাজ করি, সবারই একটা যারা মিডিয়া কর্মী তাদের একটা আত্মসম্মান আছে। এখন হচ্ছে সে হচ্ছে একটা মেয়ে মানুষ, এখন আমরা দোষ করি বা না করি, কিন্তু মনে করেন মেয়ে মানুষ যদি একটা থানায় গিয়ে অভিযোগ করে, আগে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া যায়, তারপরে তদন্ত করে দেখে যে সে মানে অপরাধী বা অপরাধী না। দ্যাটস ওয়াই হচ্ছে মেয়ে মানুষ দেখি একটু ভয় পেয়ে গেছি। এখন কেন না, এখন আমার কোনো ভয় কাজ করতেছে না। একটা রিলেশনশিপে থাকতে গেলে অনেক কিছু হয়। আচ্ছা, আচ্ছা আমি বলি, উনি যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনটার আছে। প্রথমত ওনার সাথে আমার কোনো কাজের চুক্তিতে কক্সবাজারে যাওয়া হয় নাই।
একটা সম্পর্ক ছিল, সে নিজেই আমাকে ইভেন কি আমি ওই কক্সবাজারে যাওয়ার পথে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে চাইছিলাম যে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একটু ঘুরবো ফিরবো। আমার কাছে এই স্ক্রিনশট প্রমাণ আছে যে সে বলছে না আমরা একটু একা টাইম স্পেন্ড করতে চাই, সো অন্য টাইমে ফ্রেন্ডসদের নাও, এটার আমি স্ক্রিনশট হিসাবে শো করব আপনাদের মাঝে। আর প্রতারক বলতে সে মেয়ে মানুষ, সে সাজায় অনেক কিছু বলতে পারবে, অনেকের বলাইতে পারবে, তার হয়ে অনেকে কথা বলবে। সো সেটার প্রুফ দিতে হবে, প্রপার প্রুফ যদি দেয় তাহলে মনে করেন। আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সত্যটা সামনে আসা, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আপনারা চেক করে দেখতে পারেন জাহিদ অন্তুর ভাইয়ার সাথে আমার কোনো জায়গায় কানেক্টিভিটি নাই, না ওনার সাথে আমার সোশ্যাল মিডিয়াতে কানেক্ট, না ওনার নাম্বারটা পর্যন্ত আমার ফোনে নাই। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। আমি আমার কাছে সব ধরনের প্রমাণ আছে, প্লাস হচ্ছে আমি আপনাদের স্ক্রিনশট দেখাইতে পারবো। প্লাস যেহেতু সে একজন মেয়ে মানুষ, আমাদের অনেক প্রাইভেট অনেক কিছুই আছে, যেহেতু সে মেয়ে মানুষ, মেয়েরা যেহেতু মায়ের জাত, বোনের জাত, সেই ক্ষেত্রে হচ্ছে আমি তার সম্মানটা নষ্ট করব না। আপনারা যদি কেউ আমার কাছ থেকে দেখতে চান প্রুফ হিসাবে দেখানোর জন্য, পার্সোনালি আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আইনের আশ্রয়টা বিষয়টা হচ্ছে গিয়ে না, আমি কোনো আইনি প্রস্তুতি নেই নাই, কারণ হচ্ছে হলো হচ্ছে মেয়ে মানুষ তো, আর কারণ হচ্ছে মেয়েদের জন্য আইনটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু ছেলেদের জন্য আইনটা অনেক কঠিন হয়ে যায়। দেখা হচ্ছে আমি আইনের প্রস্তুতিটা নেই নাই, কিন্তু আমি তার থেকে আস্তে আস্তে নিজেকে দূরে সরাই নিছি। কারণ কিন্তু এতদিন পরে যে এই একটা বিষয় মিডিয়ার সামনে উঠে আসছে, তখন মনে হলো যে, কারণ আমাদের দেশে একটা মেয়ে বিপদে পড়লে 1000টা মেয়ে আগায় আসে, কিন্তু একটা ছেলে বিপদে পড়লে কেউ আগায় আসে না। হয়তোবা আজকে আমি আগায় আসাতে হয়তোবা হতে পারে জাহিদ অন্তু নির্দোষ, বা হতে পারে সে অপরাধী না, সেটা আপনারা ভালো করে তদন্ত করে দেখেন, আপনারা ভালো করে ভিতরটা ঘেঁটে দেখেন আসলে কি সে অপরাধী। আমি জানি না, তার সাথে আমি তাকে বলতে চাই যে সে আমার সাথে যোগাযোগ করে, আমি পার্সোনালি যে তার সাথে দেখবো যে আসলে সে অপরাধী কিনা। যদি অপরাধী হয় আমি তার বিচার চাই, আর যদি সে অপরাধী না হয়, একটা নির্দোষ ছেলেকে ফাঁসানোর জন্য যা যা শাস্তি প্রয়োজন সে মেয়েটা সেটা হোক, যাতে নেক্সট টাইম আমার মতন কোনো ভুক্তভোগী যাতে কারো না হতে হয়। আচ্ছা, এই বিষয়টা আমি আমি মৌখিক, আচ্ছা এখানে একটু 3 লাখ টাকার মতন হবে অ্যারাউন্ড আর কি। আর আরেকটা কথা হচ্ছে কি, আপনি যে কথাগুলো বললেন যে রিলেশনশিপ নাই, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে, ফার্স্টে রিলেশন কিন্তু হয় না, একটা সময় গিয়ে রিলেশন কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো রিলেশন হয়েও গেছে, রিলেশন গভীরও হয়েছে, মাঝখান থেকে সে আরেকজন পায়, সে আমাকে ইগনোর করছে, তখন আমি যেহেতু একটা ছেলে মানুষ সত্যিকারে ভালোবাসি, তখন আমি একটু ইমোশনালি হবই, হ্যাঁ দ্যাটস ওয়াই তখন আমি হাত কাটছি, আমার কষ্ট লাগছে, এই জন্য আমি হাত কাটছি। কিন্তু আমি প্রপার প্রুফ দিতে পারবো যে সে আমাকে প্রথমে ভালোবাসার প্রস্তাব দিছে আমার কাছে, সে আমাকে নিজে বলছে জিএফবিএফ হয়ে থাকতে চাই। আমি বলছিলাম যে আমি জিএফবিএফ হয়ে থাকতে চাই না, আমি বিয়ে করতে চাই ডিরেক্ট। পরে বলতেছে 2 ফ্যামিলির ব্যাপার তো এখন মেনে নেবে না, আগে কেরিয়ারটা গোছাই, তারপরে হচ্ছে গিয়ে আমরা আপাতত আমরা জিএফবিএফ হয়ে থাকতে পারি। এই স্ক্রিনশটটা আছে, হয় আপনি চেক করে নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।